সারা রাত জাগতে হবে আজ রানাকে। যে কোনো মুহূর্তে যে কোনো দিক থেকে আক্রমণ আসতে পারে। কাপড়ের ভাঁজে সযত্নে রাখা সাইলেন্সারটা বের করলো সুটকেস থেকে, রাখলো টেবিলের উপর। তারপর ইজি চেয়ারে গিয়ে বসলো। ঘুমে আর ক্লান্তিতে ভেঙে আসতে চাইছে শরীরটা। একটা বেঞ্জেড্রিন ট্যাবলেট মুখে ফেলে এক ঢোক পানির সাথে গিলে ফেললো রানা। তারপর গায়ে এলিয়ে দিল ইজি চেয়ারে। ঘুমন্ত সুলতার একটানা ভারী নিঃশ্বাসের শব্দ আর রিস্ট ওয়াচের একঘেয়ে টিকটিক করে বেঁচে যাওয়া। এক ফালি চাঁদের আলো এসে পড়েছে ঘরের ভিতর। অনেক কথা মনে এলো রানার, অনেক টুকরো টুকরো ঘটনার স্মৃতি। জীবনের কত ছোটখাটো সাধারণ কথা কোন ফাঁকে স্মৃতির পাতায় লেখা হয়ে গেছে। মণিমুক্তর মতো অমূল্য মনে হচ্ছে সেগুলোকে এখন। বড় বিচিত্র মানুষের মন। দূরে কোথাও ঢং ঢং করে ঘন্টা বাজলো 3 বার। 3টে বাজে। ঘুমের ঘোরে সুলতাকে বিড়বিড় করে কিছু বলতে শুনে বিছানার পাশে এসে দাঁড়ালো রানা। কিছুই বোঝা গেল না, অস্পষ্ট এক আধটা অর্থহীন শব্দ ছাড়া। একটু হেসে টেবিলের কাছে ফিরে গিয়ে আধ গ্লাস পানি 2 ঢুকে শেষ করলো রানা। তারপর পশ্চিমের জানালাটার ধারে গিয়ে দাঁড়ালো। ডুবে যাচ্ছে চাঁদ, নিষ্প্রভ হলদেটা দেখাচ্ছে ওটাকে। সেই ম্লান আলোয় হঠাৎ রানার নজরে পড়ল দুজন লোক উপরে উঠে আসছে ছাদের ট্যাঙ্কে পানি তুলবার পাইপ বেয়ে। মৃদু হাসলো রানা। এবারের আক্রমণটা তাহলে এই পথে আসছে। উপরের দিকে নাচে নিশ্চিন্ত মনে সন্তর্পণে উঠে আসছে লোকগুলো। টেবিলের উপর থেকে সাইলেন্সারটা এনে ধীরে সুস্থে পেঁচিয়ে লাগালো রানা পিস্তলের মুখে। 5-6 হাত বাকি থাকতে প্রথম লোকটা দেখতে পেল রানাকে, কিন্তু বড্ড দেরি হয়ে গেছে তখন। টুথপেস্টের টিউব থেকে বুদবুদ বেরিয়ে যেমন শব্দ হয়, তেমনি ফট করে একটা শব্দ বেরোলো রানার ওয়ালথার থেকে। লোকটা তার সঙ্গীর উপর গিয়ে পড়লো পাইপ ছেড়ে দিয়ে। আচমকা আঘাতে সেও তাল সামলাতে পারল না। দুজন একই সাথে দ্রুত নিচে নেমে গেল। ঠিক 4 সেকেন্ড পর পশ্চিম দিকের আবর্জনাময় সরু সুইপার প্যাসেজে ভারী কিছু পতনের শব্দ হলো। খালি বিছানাটায় শুয়ে পড়লো রানা এবার। বালিশের তলায় পিস্তল রেখে সেটার বাটের উপর ডান হাতটা রাখলো সে অভ্যাস মতো। তারপর ঘুমিয়ে পড়লো নিশ্চিন্ত মনে। 6। কিন্তু অতখানি নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়া উচিত হয়নি রানার। জেগে থাকলে 5টা 5:30টার দিকে আস্তে খুট করে দরজার ছিটকিনি খোলার শব্দটা শুনতে সে পেতই। কবির চৌধুরীকে ভয়ঙ্কর লোক হিসেবে সে চিনেছে, কিন্তু প্রয়োজনের সময় সে যে কতখানি দুর্দান্ত হয়ে উঠতে পারে সেটা ঠিক উপলব্ধি করতে পারেনি। ঘুম ভাঙল রানার সকাল 8টায়। সুলতা অনেক আগেই ঘুম থেকে উঠে চান টান করে আপন মনে সারা ঘরময় গুনগুন করে বেড়াচ্ছে। এটা ওটা গুছিয়ে রাখছে নিপুণ হাতে। চুপচাপ শুয়ে শুয়ে তাই দেখছিল রানা। হঠাৎ ওর দিকে চোখ পড়তেই থমকে গেল সুলতা। তারপর ভ্রুকুটি করল। একটু হেসে উঠে বসলো রানা। সুটকেস থেকে টুথব্রাশ, টুথপেস্ট, সাবান আর কাপড় বের করে দিল সুলতা। ওকে ধন্যবাদ জানিয়ে খুশি মনে শীষ দিতে দিতে বাথরুমে গিয়ে ঢুকলো রানা। বাথরুমের দরজায় ভিতর থেকে আর ছিটকিনি লাগালো না। বাথটাবের কলটা খুলে দিয়ে বেসিনের সামনে দাঁত মেজে নিল রানা। আরো 2-একটা কাজ সেরে নিয়ে স্লিপিং গাউনটা খুলে দেয়ালের গায়ে ব্র্যাকেটে রাখলো ঝুলিয়ে। বাথটাব প্রায় ভরে এসেছে। 2 মিনিট অপেক্ষা করে কল বন্ধ করে দিল রানা। তারপর সম্পূর্ণ দিগম্বর অবস্থায় নেমে পড়লো টাবের ভিতর। মস্ত বড় বাথটাবটা মসৃণ পিচ্ছিল সাদা পাথরের তৈরি। ইচ্ছে করলে তার মধ্যে সাঁতার কাটা যায়। অকারণ পুলকে রানার গায়ে কাটা দিল। ধীরে ধীরে গা হাত পা ঘষতে ঘষতে গত রাতের ঘটনাগুলো মনে মনে উল্টে পাল্টে দেখছে সে। হঠাৎ পিছনের পর্দাটা কেঁপে উঠল। সামনের দেয়ালে একটা ছায়া পড়ল, আবছা মতো। চমকে ঘাড় ফিরিয়ে দেখলো রানা উদ্যত ছুরি হাতে দাঁড়িয়ে আছে ইয়াকুব। দ্রুত উঠবার চেষ্টা করলো সে বাথটাব থেকে, কিন্তু পিছলে গেল হাত। তাছাড়া দেরিও হয়ে গিয়েছে। ভোর 5:30টা থেকে বাথরুমের মধ্যে পর্দার আড়ালে অপেক্ষা করছে ইয়াকুব। সুযোগ বুঝে এক ঝটকায় পর্দা সরিয়ে রানার মাথার কাছে এসে দাঁড়ালো সে। তারপর এক হাতে রানার চুলের মুঠি ধরে চেপে রাখলো মাথাটা পানির তলায়। চোখ বন্ধ করে রানা আশা করলো এবার ছুরিটা আমূল ঢুকে যাবে ওর বুকের ভেতর। পানির নিচে টু শব্দ করতে পারবে না সে। লাল হয়ে যাবে বাথটাবের পানি। নিঃশব্দে কয়েক সেকেন্ড ছটফট করে মৃত্যু হবে তার।
ছুরিটা যখন বিঁধবে খুব বেশি কষ্ট হবে কি? ৩-৪ সেকেন্ড অপেক্ষা করবার পরও যখন তার বুকটা অক্ষত রইল, তখন চোখ মেলে দেখলো রানা ছুরিটা হাতে ধরাই আছে। সেটা ব্যবহারের কিছুমাত্র আগ্রহ নেই ইয়াকুবের। ঠিকই তো, যখন নিঃশব্দে নির্ঝঞ্ঝাটে কাজ সারতে পারছে, তখন ছুরি ছোড়ার কি দরকার? ২ হাতে প্রাণপণে চেষ্টা করলো রানা চুলের মুঠি ছাড়াবার। আরো শক্ত করে এঁটে বসলো হাতটা। একটু আলগা হলো না সে মুঠি। ছটফট করতে থাকলো রানা একটু দম নেবার জন্য। মনে হলো বুকের ছাতিটা ফেটে যাবে বুঝি। পিঠের উপর ভর করে পা দুটো উপর দিকে উঠিয়ে বাথটাবের কিনারায় বাঁধাবার চেষ্টা করলো রানা। কিন্তু শেয়ানা ইয়াকুব তখন চুল ধরে টেনে ওর পিঠটা আলগা করে দেয়। পিঠের নিচে শক্ত কিছু না থাকায় ঝপাক করে পা দুটো পড়ে যায় আবার টাবের মধ্যে। প্রায় ১ মিনিট ধরে একের পর এক নানান কৌশলে বাঁচার চেষ্টা করলো রানা, কিন্তু বিফল হলো প্রতিবারই। পিচ্ছিল বাথটাব থেকে কিছুতেই মুক্তি পেল না সে। ঝিমিয়ে এলো ক্রমে ওর দেহটা। হঠাৎ রানা বুঝতে পারলো যে সে মারা যাচ্ছে। সম্পূর্ণ নিরুপায় ও এখন। এর হাত থেকে তার মুক্তি নেই, বৃথাই চেষ্টা করা। মাথার কাছে লোকটা আসলে ইয়াকুব নয়, স্বয়ং যমদূত আজরাইল। মনে পড়লো জ্যোতিষী বলেছিল ৫৮ বছর পর্যন্ত ওর আয়ু। এইবার স্পষ্ট প্রমাণ পাওয়া গেল যে জ্যোতিষ শাস্ত্র ভুল। কিন্তু এই সত্যটা প্রমাণ করবার উপায় নেই। ও তো মরেই যাচ্ছে, প্রমাণ করবে কে? হাসি পেল রানার। চোখ খুলে দেখলো পানির উপর জলজলে দুটো চোখ চেয়ে আছে ওর দিকে। ঝকঝক করছে সাদা দাঁতগুলো, ছোট ছোট ঢেউয়ে তুলছে এলোমেলো ভাবে। ছোট একটা সরু শিকলে পা ঠেকলো রানার। বুঝলো বাথটাবের পানি বেরোবার রাস্তাটা যে রাবারের প্লাগ দিয়ে আটকানো আছে, এই শিকল তারই সাথে লাগানো। আস্তে করে শিকলটা পা দিয়ে সরিয়ে দিলেই প্লাগ খুলে পানি বেরিয়ে যাবে টাব থেকে। কিন্তু অবসন্ন হয়ে গেছে রানার শরীর। একবার চেষ্টাও করলো সে শিকলটা সরাবার, কিন্তু পা নড়ল না একটু। মস্তিষ্কের হুকুম স্নায়ুগুলো আর বয়ে নিয়ে যেতে পারছে না অঙ্গ প্রত্যঙ্গের কাছে। সংজ্ঞা হারিয়ে ফেলছে রানা। শেষবারের মতো রানা চাইলো উপর দিকে। তেমনি জলজল করছে দুটো চোখ। হঠাৎ ৩টে চোখ দেখতে পেল রানা। দুটো চোখের ঠিক মাঝখানটায় যেন আরেকটা চোখ দেখা যাচ্ছে। চুলের মুঠি আলগা হয়ে গেল। ঘুমিয়ে পড়লো অসহায় মাসুদ রানা। রানা বাথরুমে গিয়ে ঢুকতেই সুলতা এগিয়ে গেল রানার এলোমেলো বিছানাটার দিকে। বালিশ সরাতেই সাইলেন্সার লাগানো পিস্তলটা দেখলো সে। চাদর শার্ট করে আবার বালিশের তলায় রেখে দিল সে পিস্তলটা, যত্নের সাথে আঁচল দিয়ে মুছে। সুবীরের জিনিস বলে পিস্তলটাকে আদর করতে ইচ্ছে করছে ওর। বেশ অনেকক্ষণ কেটে গেল। একটা সিনেমা পত্রিকা নিয়ে ছবিগুলোর উপর আনমনে চোখ বুলিয়ে গেল সে। নিজের ক্যাপশনগুলো পর্যন্ত পড়ল না। কিছুতেই মন বসছে না কোনো কাজে। মেরিলিন মনরোর আত্মহত্যার তাজা খবর বেরিয়েছে সদ্য, সেই সাথে তার জীবনী। সেটাতেও মন বসলো না। হলো কি ওর? উল্টাতে উল্টাতে যখন শেষ হয়ে গেল সবকটা পাতা, তখন ঝপাত করে টেবিলের উপর পত্রিকাটা চিৎ করে ফেলে উঠে দাঁড়ালো সুলতা। বেরোচ্ছে না কেন সুবীর এখনো? সেই বা তো অস্থির হচ্ছে কেন লোকটার জন্য, ভেবে লজ্জা পেল ও। জানালার ধারে গিয়ে দাঁড়ালো এবার। বাইরে বেশ রোদ উঠেছে। সারি সারি একতলা, দোতলা, তেতলা বাড়িগুলোর ছাদের উপর বিছিয়ে পড়েছে সে রোদ। দৈনন্দিন হট্টগোলে লিপ্ত হয়েছে কর্মব্যস্ত চট্টগ্রাম বন্দর। এই আবছা কোলাহল নিরালায় বসে কান পেতে শুনলে উদাস হয়ে যায় মন। হঠাৎ নিচের দিকে চোখ পড়তেই দেখলো সুলতা দুজন লোক পড়ে আছে গলির মধ্যে, বোধহয় মৃত। পাশে জটলা করছে কয়েকজন লোক। একজন তাদের মধ্যে সাদা পোশাক পরা, আর বাকি কজন খাকি পোশাক পরা পুলিশের লোক। দৌড়ে এসে বাথরুমের সামনে দাঁড়ালো সুলতা। কয়েকবার ডাকলো, শুনছ? এই শুনছ? ভিতর থেকে কোনো জবাব এলো না। আবার ডাকলো, কোনো জবাব নেই। কি মনে করে চাবির গর্তে চোখ রাখলো সে। ফটো দিয়ে দেখলো অপরিচিত এক লোক উবু হয়ে বসে আছে বাথটাবের মাথার কাছে। এক হাতে মস্ত এক ছুরি, আর অপর হাতে পানির মধ্যে কি যেন ঠেসে ধরে আছে। মুহূর্তে পরিষ্কার হয়ে গেল সুলতার কাছে সমস্ত ব্যাপারটা। হত্যা করা হচ্ছে সুবীরকে। ছুটে গিয়ে পিস্তলটা নিয়ে এলো সে বালিশের তলা থেকে। বাথরুমের দরজার হাতলটা ঘোরাতেই খুলে গেল দরজা।
ধাক্কা দিয়ে হা করে দিল কপার। তারপর লোকটার বুক লক্ষ্য করে টিপে দিল ট্রিগার। সোজা গিয়ে গুলি লাগলো লোকটার কপালে, দুই চোখের ঠিক মাঝখানটায়। দ্বিতীয় গুলির আর প্রয়োজন হলো না। গভীর ক্ষত স্থলটা দেখতে হলো ঠিক শিবের তৃতীয় নেত্রের মতো। ফিঙ্কি দিয়ে বেরিয়ে এলো রক্ত। পড়ে গেল লোকটা মেঝের উপর। কলকল করে লাল রক্ত গড়িয়ে যাচ্ছে ড্রেনের দিকে। বহু কষ্টে রানাকে টেনে বের করলো সুলতা বাথটাব থেকে। পরিশ্রম আর উত্তেজনায় নিজেই হাঁপাচ্ছে সে, তাই ঠিক বুঝতে পারলো না নাড়ি চলছে কিনা। ফার্স্ট এড কোর্স কমপ্লিট করাই ছিল। আর্টিফিশিয়াল রেসপিরেশন দিতে আরম্ভ করলো সে রানার মুখে মুখ লাগিয়ে, আর পাঁজরের দুপাশে দু হাতে চাপ দিয়ে। ঠিক এমনই সময় দমাদম ধাক্কা আরম্ভ হলো দরজায়। ভয়ে পাংশু হয়ে গেল সুলতার মুখ। হাত পা ঠকঠক করে কাঁপতে আরম্ভ করলো তার। নিশ্চয়ই পুলিশ এসেছে। বাথরুমে রক্তারক্তি কাণ্ড, নিচে মৃতদেহ। এদিকে সুবীর জানত না শেষ, ঈশ্বরই জানেন। পাকিস্তানে এসে এবার হাত করা পড়লো ওর হাতে। জ্বর বেরিয়ে এলো চোখ দিয়ে। চোখটা মুছে নিয়ে মন শক্ত করবার চেষ্টা করলো ও। ভাবলো যে কজনকে পারি গুলি করে মেরে তারপর ধরা দেব। পিস্তলটা হাতে তুলে নিল সুলতা। দরজায় করাঘাতের শব্দ বেড়েই চলল। সেই সাথে শোনা গেল কয়েকজন লোকের হাঁক ডাক। ঠিক সেই সময় একটু নড়ে উঠল রানার দেহ। আশার আলো দেখতে পেল সুলতা। সুবীরের জ্ঞান ফিরিয়ে আনতে পারলে নিশ্চয়ই এই বিপদ থেকে উদ্ধার পাওয়া যাবে। এই অল্প পরিচয় বুঝতে পেরেছে সুলতা, এই অদ্ভুত বেপরোয়া লোকটার উপর নিশ্চিন্তে নির্ভর করা যায়। বার কয়েক জোরে জোরে ঝাঁকি দিতেই লাল চোখ মেলে চাইল রানা। 8 মিনিট ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো সে। ঘাটটা ঘুরিয়ে এদিক ওদিক চাইল কয়েকবার। তারপর মনে হলো ধীরে ধীরে যেন বুঝতে পারছে ও সবকিছু। কিছুক্ষণ চুপচাপ ছিল দরজার ওপাশের লোকগুলো। হঠাৎ দরজার ছিটকিনি খুলে হুড়মুড় করে ঢুকে পড়লো এবার ঘরের মধ্যে। নিচে সেই সাদা পোশাক পরা লোকটা সবার আগে। ঘরে ঢুকে প্রথমে হাতের ডান ধারে পড়লো খোলা বাথরুম। মরিয়া হয়ে পিস্তল তুলল সুলতা। গুলিটা বেরোবার ঠিক আগের মুহূর্তে লাফিয়ে উঠে এক ঠেলায় সুলতার হাতটা লক্ষ্যভ্রষ্ট করে দিল রানা। তারপর কেড়ে নিল পিস্তলটা ওর হাত থেকে। ছুটে যাওয়া গুলিটা ছাদে লেগে চ্যাপ্টা হয়ে টুপ করে পড়ল সুলতার কোলের উপর। হতভম্ব সুলতা হা করে রানার মুখের দিকে 2 সেকেন্ড চেয়ে থেকে ফিসফিস করে বলল, পুলিশ। কি ব্যাপার সুবীর বাবু, এ কি দশা আপনার? খুন হয়ে পড়ে রয়েছে কে? প্রশ্ন করল পিসিআই এর চিটাগাং এজেন্ট আব্দুল হাই। 1 সেকেন্ডে অপ্রতিভ ভাবটা কাটিয়ে উঠল। প্রথমে রানা চেয়ে দেখলো ইয়াকুবের লম্বা দেহটা। কুকুরে পড়ে আছে সে মাটিতে, এখনো রক্ত বেরোচ্ছে কপাল থেকে। তারপর নিজের নগ্ন দেহের দিকে নজর যেতেই সংবিত ফিরে পেল সে। একটানে ব্র্যাকেট থেকে তোয়ালেটা নিয়ে শরীরের মাঝামাঝি জায়গায় জড়িয়ে নিল। তারপরে আবার মাথাটা ঘুরে উঠে চোখ আধার হয়ে এলো। আমাকে ধরুন বলেই পড়ে যাচ্ছিল সে মেঝের উপর। লাফ দিয়ে এগিয়ে এসে ধরে ফেললো ওকে আব্দুল হাই। একজন সেপাইয়ের সাহায্যে রানাকে ওর বিছানায় এনে শোয়ানো হলো। নিচের বার থেকে আউন্স 2 ব্র্যান্ডি এনে খাওয়ানো হলো। সিপাহীদের ঘরের বাইরে দাঁড়াতে বলে মিনিট 5 মধ্যে আব্দুল হাই শুনে নিল আদ্যপান্ত ঘটনাটা সুলতাকে প্রশ্ন করে করে। তারপর বাইরে দাঁড়ানো সাব ইন্সপেক্টরকে কিছু বলল নিচু গলায়। বিনা বাক্য ব্যয়ে একটা মোটা ক্যানভাসের বড় থলের মধ্যে মৃত দেহটাকে ভরে নিয়ে বাথরুমের রক্ত ধুয়ে পরিষ্কার করে দিয়ে চলে গেল সিপাহীরা, যেন কিছুই হয়নি এমনি ভাবে। রানাকে চোখ মেলতে দেখে ওকে শুনিয়ে শুনিয়ে আব্দুল হাই সুলতাকে বলল, আপনি কিছু ভাববেন না সুলতা দেবী, আমার নাম পুলক ব্যানার্জি। খাকি ড্রেস পরা ওই লোকগুলো আমাদেরই লোক। সরিয়ে ফেললাম লাশটা কারো টের পাবার আগে, কিন্তু আরেকটু হলেই তো আপনি সেম সাইড করে ফেলছিলেন সুলতা দেবী। আমার তো আত্মাটাই চমকে গিয়েছিল একেবারে। আমি কি করে বুঝবো বলুন যে আপনি পাকিস্তানি পুলিশের লোক নন? একটু সলজ্জ হাসি হেসে বলল সুলতা। তা অবশ্য ঠিকই বলেছেন, আপনার অবস্থায় পড়লে আমিও বোধহয় তাই করতাম। যাক, ভাগ্যিস ঠিক সময় মতো সুবীর বাবুর জ্ঞান ফিরে এসেছিল। যা সই আপনার হাতের নির্ঘাত কপালে লাগতো গুলিটা। যা সই না আরো কিছু? ভয় এমন কাঁপছিল হাতটা, গুলি করলাম হার্ট লক্ষ্য করে, ছুটে লাগলো গিয়ে কপালে।
হো হো করে হেসে উঠল আব্দুল হাই। রানাও যোগ দিল হাসিতে। বলল, ভালোই সই বলতে হবে। যাক, এখন কলিং বেলটা টিপে দাও তো, কিছু খেয়ে নিয়ে আধ ঘন্টার মধ্যে বেরিয়ে পড়বো আমি। কোথায় যাচ্ছ? বেলটা টিপে দিয়ে জিজ্ঞেস করলো সুলতা। কাপ্তাই। কাপ্তাই কেন? কাজ আছে। অসুস্থ শরীর নিয়ে আজ না গেলেই কি নয়? আব্দুল হাই মুখ টিপে হাসল। সেদিকে ভ্রুক্ষেপ না করে রানা বলল, না, যেতেই হবে। আর আমি? তুমি ইচ্ছে করলে যেতে পারো আমার সঙ্গে। ইচ্ছে করলে পুলকবাবুর সাথে ঘুরে ফিরে দেখতে পারো চিটাগাং শহর। আমি তোমার সাথেই যাব। গেলে জলদি কাপড় পরে তৈরি হয়ে নাও। সুলতা যেই কাপড় ছাড়তে বাথরুমে ঢুকলো, অমনি ইশারায় হাইকে কাছে ডাকলো রানা। বিছানার পাশে একটা চেয়ার টেনে নিয়ে বসলো হাই। কবির চৌধুরীকে চেনেন? 257 নম্বর বায়েজিদ বোস্তামি রোডে ওর বাসা। চিনি মানে? খুব ভালো করে চিনি। ওর সম্বন্ধে যা জানেন সংক্ষেপে বলুন। তিনি তো চৌধুরী জুয়েলার্স এর মালিক। অজস্র টাকা। খুবই বিনয়ী ভদ্রলোক। তেমনি আবার দান খয়রাতে দরাজ হাত। এমন লোক হয় না। বহু দাতব্য চিকিৎসালয়, স্কুল আর কলেজ ওরই টাকায় চলে। জনসাধারণের কাছে যেমন সুনাম আছে ওর, তেমনি আছে গভর্নমেন্ট অফিসের উঁচু সার্কেলে তহরম মহরম। প্রথম দিকে প্রায় ঢাকা, করাচি, লাহোর, এমনকি নিউ ইয়র্ক, লন্ডন, মস্কো পর্যন্ত দৌড়াদৌড়ি করেছেন। এখন চিটাগাংয়ের বাইরে বড় বেশি যান না। কি ব্যাপার, হঠাৎ ওর সম্পর্কে জিজ্ঞেস করছেন যে? এই কবির চৌধুরী আমাদের টার্গেট। একটু আগে যেসব লোককে পাচার করলেন থলে ভরে, তারা ওরই অনুচর। হা হয়ে গেল আব্দুল হাইয়ের মুখটা। বলেন কি মশাই? মশাই নয়, সাহেব। কিন্তু যা বলছি ঠিকই বলছি। ভারতীয় ডিনামাইট গুলো ওরই কাছে পৌঁছে দেওয়া হয়েছে কাল রাতে। আমার উপর আক্রমণের বহর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাকে চিনে ফেলেছে। ওই যে আসল লোক, এতক্ষণ সেটা জানতাম একা আমি, এখন আপনিও জানলেন। কাজেই আমারই মতো আপনার মাথার উপরেও এই মুহূর্ত থেকে ঝুলল ওর মৃত্যু পরোয়ানা। আশ্চর্য কথা শোনালেন আপনি। বিস্মিত হবেন না মিস্টার হাই। দেয়ার আর মোর থিংস ইন হ্যাভেন অ্যান্ড আর্থ, ইত্যাদি ইত্যাদি। এখন কাজের কথায় আসা যাক। খুব সাবধানে নিজের গা বাঁচিয়ে ওর সম্পর্কে যতখানি সম্ভব তথ্য উদ্ধার করুন আজই। আমার যতদূর বিশ্বাস, চিটাগাংয়ের কাছাকাছি ওর আরেকটা আস্তানা আছে। সেখানে সে ল্যাবরেটরি করেছে একটা। সে ব্যাপারেও একটু সন্ধান করবেন। কিন্তু সাবধান, চৌধুরীর বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করবেন না। ওটা একটা দুর্গম দুর্গ। আরেকটা কাজ আছে। আপনি পাহাড়তলি স্টেশনে গিয়ে ষোলতার নামে একটা টেলিগ্রাম করবেন। টেলিগ্রামের নিচে প্রেরকের নাম থাকবে জেটিটি। লিখবেন, কবির চৌধুরী শত্রু, যেন সে সুবীরের কথা মতো চলে। আপনি কাপ্তাই থেকে ফিরছেন কখন? ঠিক জানি না, তবে মনে হয় বেলা 4টের মধ্যেই। বেশ, আমি চললাম। এরই মধ্যে সব খবর বের করে ফেলার চেষ্টা করব। ওহো, ভুলেই গিয়েছিলাম। কাপ্তাই থেকে সোজা আমার বাংলোতে চলে যাবেন। আপনাদের মালপত্র আমার ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছি আমি। একটা চমৎকার ঘর আপনাদের জন্য রেডি রাখা হবে। রানা কিছু বলতে যাচ্ছিল, বাধা দিয়ে আব্দুল হাই বলল, এটা আমার অনুরোধ নয়, হেড অফিসের হুকুম। আমি চললাম, গুড বাই। ঝড়ের বেগে বেরিয়ে গেল আব্দুল হাই। চিটাগাং থেকে কাপ্তাই 35 মাইল। অতি চমৎকার রাস্তা। মোড় ঘুরবার সময় রাস্তার সুপার এলিভেশন এত সুন্দর যে, যেখানে স্পিড লিমিট 10 মাইলস লেখা, সেখানে 50-60 মাইল বেগে অনায়াসে ইউটার্ন নেওয়া যায়। পথে 5টা চেকপোস্ট। 1,32,000 ভোল্টের গ্রিড সাবস্টেশন দেখা গেল রেলগেট পার হয়ে কিছু দূর যেতেই হাতের বাঁয়ে। বিটকেল চেহারা সব যন্ত্রপাতি, কাটা তার দিয়ে এলাকাটা ঘেরা। দুপাশে উঁচু টিলা, মাঝে মাঝে পাহাড়ের উপর দিয়ে গেছে আঁকাবাঁকা মসৃণ পথ। চন্দ্রঘোনা পার হয়ে কর্ণফুলের পাশ দিয়ে যাবার সময় চোখে পড়ে অপূর্ব সুন্দর সব দৃশ্য। নদীর অপর পারেই উঁচু পাহাড়, লম্বা লম্বা গাছ আর ছোট আগাছায় ভর্তি সেগুলো। শহুরে মনকে টানে অন্য এক অচঞ্চল সাদামাটা জীবনের প্রতি, নীরব ইঙ্গিতে। চারদিকে কেবল পাহাড় আর পাহাড়। হঠাৎ একটা সামান্য ব্যাপার চোখে পড়ল রানার। রাস্তার পাশে টেলিফোনের তার এতক্ষণ ছিল 4টে। নতুন চকচকে একটা তার রোদে ঝিকমিক করছে বলে রানা লক্ষ্য করলো তার এখন দেখা যাচ্ছে 5টা। রানা মোটেই আশ্চর্য হয়নি প্রথমে।
কিন্তু অবাক হলো কাপ্তাইয়ের শেষ চেকপোস্টটা পার হওয়ার পর যখন দেখলো তার আবার 4টি দেখা যাচ্ছে, পঞ্চমটা নেই। ভিআইপি রেস্ট হাউসে একটা কামরা বুক করে সুলতাকে সেখানে রেখে সোজা মিস্টার লার্সেনের অফিসে গিয়ে উঠল রানা। পরিচয় পেয়ে সাদর অভ্যর্থনা জানালেন তিনি। তিনি পিসিআই এর সাহায্য চেয়ে টেলিগ্রাম করেছিলেন ডিফেন্স সেক্রেটারির কাছে। আব্দুলকে ডাকিয়ে এনে বাইরে দাঁড়ানো দারোয়ানকে বিশেষ নির্দেশ দিয়ে ঘরের সব দরজার ছিটকিনি লাগিয়ে দিলেন তিনি। সংক্ষেপে সেদিন সন্ধ্যার ঘটনাগুলো বললেন মিস্টার লার্সেন। তারপর বললেন, সেদিন আমি ইসলামের মাছের গল্পে ভুললেও আব্দুলের তীক্ষ্ণ চোখে সে ফাঁকি দিতে পারেনি। বাংলায় ফেরার পথে ও আমাকে চার্জ করলো ইসলামকে পানিতে নামতে দেয়। বলল লোকটাকে জ্যান্ত ধরে আনা যেত, ইসলাম যদি ওকে পানির তলায় খুন না করত। সব ব্যাপার চাপা দেওয়ার জন্য লোকটার মুখ চিরতরে বন্ধ করে দিয়েছে সে। ভিতরে আরো কিছু ব্যাপার আছে। অ্যান্ড হি ওয়াজ রাইট। সেদিন রাতেই তারা দুইবার অ্যাটেম্প নিয়েছে আব্দুলের উপর। খুব হুঁশিয়ার না থাকলে সে রাতেই শেষ হয়ে যেত আব্দুল। যাক, সে কথায় পরে আসা যাবে। আব্দুলের অবিশ্বাস্য মন্তব্য মাথার মধ্যে এমন ঘুরপাক খাচ্ছিল যে সে রাতে ভালো করে ঘুমোতে পারেনি। সকালে উঠেই হাসপাতালে গিয়ে হাজির হলাম। লোকটা কিভাবে মারা গেছে জানেন? পটাশিয়াম সায়ানাইড। কেউ ইনজেক্ট করেছে ওর পিঠে। ইসলাম গায়েব, ওকে পাওয়া যাচ্ছে না। ইসলামকে তুমি কেন সন্দেহ করলে আব্দুল? আব্দুলের দিকে চেয়ে প্রশ্ন করলো রানা। পানির নিচে মাঝপথে দেহটা আব্দুলের হাতে ছিল, তাকেও তো খুনি হিসেবে সন্দেহ করা যেতে পারে। সেটা সাহেবকে বলেছি আমি, উনিই বলুন। কথাটা বলতে বলতে একটা স্লিপ প্যাড থেকে ঘ্যাচ করে টান দিয়ে একটা পৃষ্ঠা ছিঁড়ে নিয়ে কিছু লিখলো আব্দুল। তারপর লার্সেন সাহেবের চোখের সামনে ধরল লেখাটা। লার্সেন সাহেব ওটার উপর একবার চোখ বুলিয়ে বললেন, 1960 সালে যখন চ্যানেল ক্লোজ করা হলো তখন একটা ষড়যন্ত্রের কথা প্রকাশ পেয়ে যায়। ইউটিএএইচ এবং আইইসিও আগে থেকে টের পেয়ে সাবধান না হলে রানার চোখের সামনে কাগজটা ধরলো এবার আব্দুল। তাতে আঁকাবাঁকা অক্ষরে লেখা, সামবডি লিসনিং। আজ আর ড্যাম কমপ্লিট করতে হতো না। অন্তত পক্ষে আরো 5 বছরের জন্য পিছিয়ে যেত কাজ। সেই ঘটনার পর আব্দুল আমার সঙ্গে হাতি শিকারে গিয়ে এই ইসলামের ব্যাপারে সাবধান। বিড়ালের মতো নিঃশব্দে ডান ধারের একটা দরজার পাশে গিয়ে দাঁড়ালো আব্দুল। এক ঝটকায় দরজাটা খুলেই কলার ধরে ভিতরে টেনে আনলো একটা লোককে। এত আচমকা ঘটলো ব্যাপারটা যে প্রথমে একেবারে হকচকিয়ে গিয়েছিল লোকটা। কান পেতে ঘরের কথাবার্তা শুনছিল সে নিবিষ্ট চিত্তে। হঠাৎ এমন বাঘের থাবা এসে পড়বে কে ভাবতে পেরেছিল? কিন্তু চট করে সামলে নিয়ে এক ঝটকায় আব্দুলের হাত ছাড়িয়ে নিয়ে দৌড় দিল দরজার দিকে। কিন্তু ততক্ষণে রানা, লার্সেন দুজনেই এগিয়ে এসেছে। লোকটাকে ধরে পিছমোড়া করে হাত দুটো বেঁধে ফেলা হলো। অস্ত্রশস্ত্র পাওয়া গেল না কিছুই। লার্সেন সাহেব থানায় ফোন করে রানার দিকে ফিরে বললেন, এই হচ্ছে আমাদের ডিসপ্যাচ ক্লার্ক মতিন। এই সম্বন্ধেও আব্দুল আমাকে সাবধান করেছিল। আমি হেসে উড়িয়ে দিয়েছিলাম ওর কথা। কয়েকটা প্রশ্ন করেই বোঝা গেল কোনো কথাই বেরোবে না মতিনের পেট থেকে। পরিষ্কার বলে দিল মতিন, নিশ্চিত মৃত্যুর চাইতে জেলের ভাত খেয়ে বেঁচে থাকা অনেক ভালো। একটা কথাও বের করতে পারবেন না আমার কাছ থেকে, যত অত্যাচারী করেন না কেন। রানা ভাবল, কথা তোমাকে বলতেই হবে বাছাধন। স্কোপালামিন ট্রুথ সেরাম ইনজেকশন পড়লেই মুখে খই ফুটবে। কিন্তু কিছুই বলল না সে। মৃদু হেসে মিস্টার লার্সেনকে বলল, চিটাগাং এসেছিলাম অন্য কাজে, এখন দেখছি এক মহা ষড়যন্ত্রের মধ্যে জড়িয়ে পড়লাম। যাক, আমি সেদিন সন্ধ্যার সেই জায়গাটা একবার সরেজমিনে দেখতে চাই। চলুন, আপনাকে বোটে করে নিয়ে গিয়ে দেখাবো। ওসিকে আড়ালে ডেকে কিছু বলল রানা। নিজের আইডেন্টিটি কার্ডও দেখালো। তারপর ভক্সওয়াগনের দরজাটা খুলল। বুড়োজোড়া একটু কোচকালো, তারপর আবার কি মনে করে দরজাটা দরাম করে বন্ধ করে লার্সেন সাহেবকে বলল, চলুন আপনার গাড়িতেই যাই, কথা বলতে বলতে যাওয়া যাবে। নিশ্চয়ই নিশ্চয়ই, আসুন। ভিতর থেকে পাশের দরজাটা খুলে দিলেন লার্সেন। আচ্ছা, কালই তো প্রেসিডেন্ট আসছেন তাই না? রানা মুখে বলল এই কথা, কিন্তু মনে মনে ভ্রুকুটি করে চিন্তা করলো ভক্সওয়াগনের দরজাটা আলগা থাকবার তো কথা নয়। তারপর ভুলে গেল সে কথা। হ্যাঁ, লঞ্চ ঘাটে যাবার সময় দেখবেন মাঠের মধ্যে কি সুন্দর ব্যবস্থা করা হচ্ছে।
নানান রঙের বাল্ব দিয়ে সাজানো হয়েছে স্টেজটাকে। পাকিস্তান আর ইউএস এর পতাকা আঁকা হয়েছে। বন্ধুত্বের এমব্লেম 2 হাত আঁকা হয়েছে। সামনে অসংখ্য লোকের বসবার ব্যবস্থা। প্রেসিডেন্টের সামনে টেবিলের উপর একটা সুইচ থাকবে, পাওয়ার হাউস থেকে কানেক্ট করা। বক্তৃতার পর সেই সুইচ টিপবেন প্রেসিডেন্ট, আর ঝলমল করে জ্বলে উঠবে সমস্ত বাতি। ওপেন হয়ে যাবে প্রজেক্ট। কি চমৎকার নাটকীয় হবে, তাই না? স্পিডবোটে উঠে আব্দুল এক মনে বকে যাচ্ছিল, 8 বছর ধরে কাজ করছি আমি কাপ্তাইয়ে হুজুর। আমি যখন করাচি হায়দ্রাবাদ ট্রান্সপোর্ট সার্ভিসে কাজ করি, তখন আমার এক দোস্ত ছিল বাঙালি, বাড়ি চিটাগাঁও। তার কাছে গল্প শুনছি, 60-70 মঞ্জিল দালান আছে চিটাগাঁওয়ে, হাজারে হাজার। ডাবল ট্রেক ট্রাম চলে বহু চৌড়া রাস্তায়। ভাবলাম এ শহর দেখতে হবি। যখন প্রথম আইলাম, আদমিকে জিগাই, ভাইয়া ডাবল ট্রেক ট্রাম চলতা হয় কোন রাস্তা মে? কেউ কথা বুঝে না। ট্রামই দেখে নাই কভি, বলে হামি জানে না। আমি মনে করলাম কে হামি জানে না, दूसरा कोई गाड़ी होगा। बार बार बोली, না না, ডাবল টেক ট্রাম, ডাবল টেক ট্রাম। হা হা করে হাসলো কিছুক্ষণ আব্দুল। ওয়েস্ট পাকিস্তানে 2 পয়সাকে টাকা বলে। প্রথম যখন হোটেলে খেলাম, বিল হলো 1 টাকা। আমি ভি খোদার কাছে হাজার শুকর গোজার করে 2 পয়সা বের করে দিলাম। দেখি হোটেলওয়ালা মারতে যায় দিল লাগি দেখে। আবার এক পেট হেসে নিল সে। কিন্তু এই পাহাড়ি লোক বড় ভালো হুজুর। 10 রকম ট্রাইব আছে, মাগ, চাকমা, পাঙ্কো, তিপ্রা, খেয়া, কুকি, মোরাং, তুমতুনিয়া, লুসাই। লুসাই হলো সব খ্রিস্টান, বড় মেহমান নেওয়াজি। বহুত কামলা পাওয়া যায় সেখানে। গুড বাই কে বলে দামতা কিন্তু। तुम्हारा क्या नाम কে বলে নামিংতু। হঠাৎ রানার বিস্ফারিত চোখের দিকে চেয়ে থেমে গেল আব্দুল। বিদ্যুৎ শিহরণ বয়ে গেল যেন রানার সর্বশরীরে। অবাক বিস্ময়ে চেয়ে রইল সে ড্যামের দিকে। ব্ল্যাকবোর্ডে সুলতার আঁকা নকশাটা পরিষ্কার ফুটে উঠল ওর চোখের সামনে। এই ছবি আঁকছিল সুলতা কবির চৌধুরীর বাড়িতে ব্ল্যাকবোর্ডের উপর। মনে মনে 3টা লাল চিহ্ন আঁকলো রানা বাঁধের গায়ে। নিঃসন্দেহ হলো সে, যখন ঠিক বাম দিকের চিহ্নটার উপর এসে লার্সেন সাহেব বললেন, এই সেই স্পট।